২৪ ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল ২৪। পরের মাসে ভারতে আসার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, জানুয়ারিতে বেঞ্জামিন নেতানিয়াহুর। তার ঠিক আগে দিল্লিতে বিস্ফোরণ। হাওয়া কিন্তু ভালো না। গত শনিবার স্পেশাল ২৪-এ আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে পাকিস্তান, কিভাবে প্লাস্টিক পেনিট্রেশনের মাধ্যমে সীমান্ত থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মৌলবাদের মগজ ধোলাই করার কারবারিদের। আর গতকাল জানিয়েছিলাম কিভাবে বড় দাদারা সন্ত্রাসবাদকে আরো বেশি করে ব্যবহার করার চেষ্টা করছে, কিভাবে নয়া জঙ্গি ঘাঁটি তৈরি হচ্ছে আফ্রিকায়, আর কালই দিল্লিতে বিস্ফোরণ। গুজরাটে আইএসআই চর গ্রেফতার, রাসায়নিক হামলা ছক বানচাল, বিপুল বিস্ফোরক সহ ডাক্তারদের পাকড়াও। তারপর দিল্লির এই বিস্ফোরণ। গোয়েন্দাদের কাছে খবর হয়তো ছিল, কিন্তু মিস হয়ে গেল কোথাও। পহেলগাঁওয়ের পর নিঃসন্দেহে গোয়েন্দা ব্যর্থতা। আজ স্পেশাল ২৪-এ জানাবো পাকিস্তানের নাপাক চক্রান্তের কথা। কদিন ধরেই বিশাল একটা জিপিএস স্পুফিং এর বিষয়ে সামনে আসছিল। জিপিএস নজরদারির চেষ্টা, এবং তা দিল্লি এয়ারপোর্টের আশেপাশে। তারপর দিল্লি এয়ারপোর্টে বড়সড় গ্লিচের খবর আসে। একের পর এক দিল্লির ফ্লাইট ডিলে হয়, ফেক জিপিএস সিগন্যালে বিপত্তি। নজরদারির চেষ্টা চলছিল বলে এক্সপার্টদের মত। দিল্লি এয়ারপোর্ট থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে প্লেনের গতিপথকে ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছিল। সফল হলে ভাবুন, অ্যাক্সিডেন্ট হয়তো মাস্ট ছিল। এবং এই গোটা বিষয়ের তদন্ত ইতিমধ্যেই আজিজ ডোভালের টিম শুরু করেছেন যে কেন এমন হলো। ডিসেম্বর জানুয়ারিতে আসছেন পুতিন আর নেতানিয়াহু। মাথায় রাখতে হবে, নেতানিয়াহু অন্তত ৫৭টি দেশের কাছে টার্গেট, আর পুতিন গোটা ওয়েস্টার্ন কান্ট্রির কাছে ওয়ান্টেড। গোটা উপমহাদেশে সাইলেন্ট কোভার্ট ওয়ারফেয়ার চলছে কি না তা নিয়ে বিশ্লেষক মহলে একটা ফিসফিস আছে। তারপরে বিস্ফোরণের ঘটনা। এত কেজি কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাইরের কোনো পাকা মাথাচাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে জড়ো করা কি সম্ভব? বিস্ফোরণের নেপথ্যের কি ঘটনা খুঁটিয়ে দেখি। পেঁয়াজের খোসার মতন করে একটা একটা ছাড়ানো যাক। দিল্লি বিস্ফোরণে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। লালকেল্লার সামনে হাই সিকিউরিটি জোনে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে উমার মোহাম্মদের, পেশায় ডাক্তার। যে i20 গাড়িটায় গতকাল বিস্ফোরণ হয়েছিল, উমারই ওই গাড়ি চালাচ্ছিল। এই উমারের খোঁজ করার আগে চলুন ফিরে যাওয়া যাক গত অক্টোবরে শ্রীনগরে বিশাল জঙ্গি নেটওয়ার্কের পর্দাফাশ হয়েছিল, যেখানে গত ৬ নভেম্বর শ্রীনগরে গ্রেফতার হয় আদিল আহমেদ রাথার। আনন্দনাগে ডাক্তার ছিল আদিল। জৈশ-ই মোহাম্মদের সমর্থনে পোস্টার সারাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। আদিলকে জিজ্ঞাসাবাদ করে তার সরকারি মেডিকেল কলেজের লকার থেকে মেলে বিস্ফোরক AK-47 গুলি। তার সূত্র ধরে গ্রেফতার হয় আরও বেশ কয়েকজন। আদিলের সূত্র ধরেই হদিশ মেলে হরিয়ানার আরেক ডাক্তার মুজাম্মেল আহমেদ বা মুজাম্মেল শাকিল। মুজাম্মেল পুলওয়ামার বাসিন্দা, ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের ডাক্তার। মুজাম্মেলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল বিস্ফোরক। ऑपरेशन सिंदूर के बाद देश को दहलाने के लिए साजिश तो भले ही सीमा पार से जैश मोहम्मद और अंसार गजावत उल हिंद ने रची थी, लेकिन उसकी पटकथा फरीदाबाद की इसी अल फलाह यूनिवर्सिटी में लिखी जा रही थी। 10 दिन पहले जम्मू कश्मीर पुलिस और फरीदाबाद पुलिस ने यहाँ से डॉक्टर मुजम्मिल को गिरफ्तार किया, और जब उसकी निशानदेही पर बरामदगी करनी शुरू की तो पता चला 360 किलो अमोनियम नाइट्रेट, 2 सोफिस्टिकेटेड पिस्टल, AK-56 और असॉल्ट राइफल उसके पोजीशन से मिली, जिसके बाद उससे लगातार पूछताछ की गई और उसके अन्य ठिकानों से भी भारी मात्रा में विस्फोटक बरामद किया गया है। हाँ, ये पिछले 3 सालों से डॉक्टरी कर रहे हैं दिल्ली में। जी सर। क्या सुनने में आया आपको, क्या लग रहा है आपको, क्या बताइए? सर, ये लोग मुलाकात भी नहीं दे रहे हैं, किसी से मिलने भी नहीं दे रहे हैं। हमें 4 साल, ये 1 साल में 2 बार आता है घर में। पिछली बार ये आया था, उस टाइम हमारी पापा की सर्जरी थी, 4थी सर्जरी थी पापा की।
মূলত আদিল রাথারকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের হদিশ মেলে। তারপর মুজাম্মেলকে জেরা করে আল-ফালাহ হাসপাতাল ও ইউনিভার্সিটিতে জঙ্গি নেটওয়ার্ক ফাঁস হয়। এখান থেকেই সন্ধান মেলে মুজাম্মেলের আর এক সহযোগী ডাক্তার শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয় AK-47। শাহিন জৈশ-ই মোহাম্মদের মহিলা ব্রিগেড জামাত উল মমিনাতের সদস্য। একাধিক ব্যক্তিকে এভাবেই জেরা করে হরিয়ানার ফরিদাবাদ সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় RDX এর মশলা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয় এবং সেটা প্রায় 3000 কেজি। এত বিস্ফোরক কোথা থেকে এলো তা নিয়েও প্রশ্ন। ফলে এটা স্পষ্ট কোনো এক ব্যক্তির কাজ এটা নয়, বড়সড় নেটওয়ার্ক জড়ো করতে শুরু করেছিল এই বিস্ফোরক ও অস্ত্র। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে 50 জনের বেশি ব্যক্তিকে জেরা করা হয়, আটক কমপক্ষে 6 জনকে। সোমবার দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল পুলওয়ামার উমর মোহাম্মদের গাড়িতে। উমর মোহাম্মদও আল-ফালাহ মেডিকেল কলেজে পড়ায়, অনন্তনাগের GMCর ডাক্তার। দিল্লিতে I-20 গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়ির সূত্র ধরে মোহাম্মদ সালমানকে জেরা করা হয়। সালমান সে গাড়ি বিক্রি করে দেবেন্দ্রকে, দেবেন্দ্র সে গাড়ি বিক্রি করে আম্বালার সোনুকে। সোনু তারিক নামে এক ব্যক্তিকে সে গাড়ি বেচে দেয়। তারিকের থেকে সে গাড়ি কেনে উমর মোহাম্মদ, যদিও গাড়ি কেনা হয় উমরের তুতো ভাই আমিরের নামে। উমর আদিল আহমেদের বন্ধু ছিল, কারণ দুজনেই একই হাসপাতালে চাকরি করত। উমরের গাড়িতেও বিস্ফোরক ছিল। প্রশ্ন উঠছে, একের পর এক গ্রেফতারিতে কি সতর্ক হয়ে গিয়েছিল উমর, নাকি গ্রেফতারি আর বিস্ফোরক উদ্ধারে ভয় পেয়ে গিয়েছিল? ইচ্ছাকৃতভাবেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল উমর, নাকি পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায় উমরের গাড়িতে? উত্তর খুঁজছে পুলিশ। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিতদের মগজ ধোলাই। হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে এরাই বলে প্রাথমিক অনুমান করেছে। নেপথ্যে সীমান্ত পারের জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রায় 3000 কেজি বিস্ফোরক, ভাবতে পারছেন 2900 AK-47। ডাক্তারদের নিয়ে তৈরি হয়েছিল হোয়াইট কলার টেরর মডিউল, যার মূল সুতো বিস্ফোরণে মৃত উমর মোহাম্মদের হাতে ছিল এবং সেখান থেকে সীমান্তের ওপারে। অভিযোগ, এই উমরের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল জৈশ-ই মোহাম্মদের। জৈশের মদতেই এদেশে ডালপালা মেলেছে আনসার গাজওয়াত উল হিন্দ, যার মাথায় রয়েছে আবার AQIS বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাউথ কন্টিনেন্ট। নেপথ্যে তো লস্করের কলকাঠি আছে। ফলে সামগ্রিক একটা টেরর মডিউল অ্যাক্টিভ রয়েছে। এই মডিউলের পর্দা ফাঁস হতেই বিস্ফোরণ। জৈশের পোস্টার লাগাতে গিয়ে ধরা পড়ে আদিল আহমেদ রাথার। উমর মোহাম্মদের সঙ্গে অভিযোগ সরাসরি যোগাযোগ জৈশ-ই মোহাম্মদের। মোজাম্মেল আহমেদ বা শাকিলের সঙ্গে যোগ জৈশের। শাহিন শাহিদ জৈশের মহিলা সংগঠনের সদস্য। জৈশের মাসুদ আজহারের বরাবরের প্রবণতা দিল্লির বুকে হামলা চালানো। সেই প্রবণতাতেই 2001 সালে সংসদে হামলা চালিয়েছিল জৈশ জঙ্গিরা। ফরিদাবাদ সহ একাধিক জায়গায় বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জৈশ আর আনসার গাজওয়াত উল হিন্দের হোয়াইট কলার টেরর মডিউলের হদিশ মেলে। তার আগে অবশ্য শ্রীনগরে আদিলের হাত ধরেই এর জট খোলা শুরু হয়েছিল। মূলত শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে উগ্রপন্থী ভাবনা ছড়িয়ে দেওয়ার কাজ করে এই হোয়াইট কলার টেরর মডিউল। সেই কারণে একাধিক চিকিৎসকের মাধ্যমে বড়সড় অপারেশনের ছক কষা হয়েছিল। সরাসরি ভারতে না এসেও ভারতেরই একাধিক শিক্ষিত ব্যক্তির মধ্যে উগ্রপন্থার বিষ ঢুকিয়ে দিয়ে এই কীর্তি চলে। এই মডিউলের পর্দা ফাঁস হতেই দিল্লিতে বিস্ফোরণ। ফলে 2-4 করতে অসুবিধে হওয়ার কথা কি? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অপারেশন সিঁদুরে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্ক। কান্না রোল পড়ে গেছিল হাফিজ সঈদের পরিবারে। বদলা নেওয়ার হুঙ্কার আসছিল লস্করের কাছ থেকে। আর তারপরেই সামনে এলো 2রা নভেম্বরের তথ্য, যেদিন গ্র্যান্ড কামব্যাক করার কথা ছিল হাফিজ সঈদের। অপারেশন সিঁদুরে মার খাওয়ার পর আবার ঘুরে দাঁড়ানোর জন্য সভা, কিন্তু সে সভা আতঙ্কায় বাতিল হলো। দিল্লি বিস্ফোরণের সঙ্গে তার লিঙ্ক খুঁজছেন তদন্তকারীরা।
গোয়েন্দা সূত্রে খবর, ২রা নভেম্বর গ্র্যান্ড কামব্যাকের জন্য বিশাল জনসভার আয়োজন করেছিল লস্করি তৈবা প্রধান হাফিজ সঈদ। লাহোরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত ল্যান্ডমার্ক মিনারে পাকিস্তানের সামনে সেই জনসভার যাবতীয় আয়োজন হয়ে গিয়েছিল। আচমকা আগের দিন ১লা নভেম্বর জনসভা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। মাঝরাতে হাফিজ নিজের সংগঠনকে বার্তা দিয়ে সিদ্ধান্তের কথা জানায়। প্রশ্ন উঠেছিল, অপারেশন সিঁদুরের ধাক্কায় ভেঙে পড়া সংগঠনকে চাঙ্গা করার এমন সুযোগ পেয়েও হাফিজ হঠাৎ পিছিয়ে এলো কেন? গোয়েন্দাদের সন্দেহ, দিল্লির নাশকতার কথা মাথায় রেখে কি হাফিজকে আগে ভাগে ফের গর্তে ঢুকিয়ে ফেলা হয়েছিল? হাফিজকে সভা বাতিলের নির্দেশ সরাসরি এসেছিল আইএসআই হেডকোয়ার্টার থেকে। তাই দিল্লির বিস্ফোরণের মূল পরিকল্পনার নেপথ্যে আইএসআইয়ের ভূমিকা এখন আতশ কাচের নিচে। সদ্য ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আসে হাফিজ তার খাস লোকেদের বাংলাদেশে পাঠিয়েছে। গত ৩০ অক্টোবর পাকিস্তানের খৈরপুর তালওয়ালিতে একটি জনসভায় সে কথা প্রকাশ্য সভা থেকে বলতে শোনা যায় লস্কর নেতা সাইফুল্লাহ সৈফকে। पाकिस्तान को खरीदे बंगाल के अंदर डिवोर्स किया है, ये इंदिरा गांधी ने कहा था। आज अल्लाह के फजल से वो शेर करेगा खतीब इब्न खतीब अल्लाह ने इब्तिसाम में सही आज बांग्लादेश के अंदर अपने बाप की तरह शेर की तरह भाग रहा है। वो कश्मीर की बात कर रहा है, वो फलस्तीन की बात कर रहा है। हिंदुस्तान को उसका पेशाब खुश्क हुआ पड़ा है। वो कहते हैं हाफिज सईद का राइट हैंड बांग्लादेश के अंदर आ गया है। अब बांग्लादेश के अंदर से वो हिंदुस्तान के अंदर आएंगे। তাহলে এটা স্পষ্ট, বাংলাদেশ লস্করের যোগ সদ্য নয়, রীতিমতো পরিকল্পনা করেই বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে বেছে নেয় লস্করি তৈবা। কিন্তু কেন বাংলাদেশ? গোয়েন্দা সূত্রে খবর, সোমবার এনসিআরের ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিল। গোয়েন্দাদের দাবি, এই বিস্ফোরক জড়ো করার কাজ করছে জৈশ ও লস্কর যৌথভাবে। কারণ লস্কর জঙ্গি সৈফকে ভিডিওয়ে বলতে শোনা গেছে, এখন আমেরিকা বাংলাদেশ আমাদের আরও কাছে এসেছে। বাংলাদেশ লস্কর আইএসআইয়ের যোগের আরও এক প্রমাণ হলো সাইফুল্লাহ সৈফ লস্কর জঙ্গি। তার মুখে শোনা গিয়েছে ইবতিসাম ইলাহি জাহিরের কথা, যে বাংলাদেশ সফরে ছিল এতদিন। ভারত ঘেঁষা বিভিন্ন এলাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নীলফামারীতে যায় এই জাহির। ফলে এটা স্পষ্ট, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে এঁটে উঠতে পারবে না বুঝেই আইএসআই জঙ্গিদের ছায়াযুদ্ধ নয়াদিল্লিতে। 1990 সাল থেকে লস্করি তৈবার প্রধান দপ্তর ট্রেনিং ক্যাম্প ছিল মুরিদকেতে। 26/11 মুম্বাই হামলা মাস্টার মাইন্ড ছিল এই হাফিজ সঈদ। এই ক্যাম্প তৈরিতে ফান্ডিং আল কায়দা চিফ ওসামা বিন লাদেনের ছিল। অপারেশন সিঁদুরে ধূলিসাৎ করে দেওয়া হয় লাহোর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে থাকা লস্করের এই ঘাঁটি মার্কাজি তৈবা। সেই থেকে সিঁদুরের বদলা নিতেই ভারতের নাশকতা চালালো কি সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ ও আইএসআই? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দিল্লি বিস্ফোরণের ঘটনা স্রেফ একটা নাশকতা কি না এমনটা কিন্তু ভাবলে হবে না। বিশ্ব অঙ্কের গভীর সমীকরণের কথা বলছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। ভেবে দেখুন, এর আগে ভারতের ওপর কি পরিমাণ চাপ তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক চাপিয়েছেন, ভারতকে বাগে আনতে না পেরে ভারত শত্রু পাকিস্তানের দিকে ঝুঁকেছেন। আর ভারতের মতো বৃহৎ অর্থনৈতিক শক্তিকে বলেছিলেন ভারত নাকি অর্থনৈতিকভাবে মৃত। সার্বিক একটা আর্থিক চাপ দেয়া শুরু হয়েছিল ভারতের মাথা নিচু করানোর জন্য। তার সাথে এই ঘটনার কি লিঙ্ক? মার্শাল অ্যাগ্রেশনের থিওরির কথা বলছেন কূটনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষ যদি ইকোনমিক্যালি ধাক্কাটা পেয়ে যেত বা অ্যাবজর্ভ করে ফেলতো বা স্বীকার করে ফেলতো আমরা ইকোনমিক্যালি ভীষণভাবে এখন ধাক্কা পেয়ে পিছিয়ে পড়লাম, তাহলে একটা ন্যারেটিভ ভীষণভাবে এক্সপ্রেসড হয়ে যেত। ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা ভীষণ ক্লিয়ার কাট একটা ন্যারেটিভ। সেটা হলো ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো ভারতবর্ষের ব্যাপারে বলেছে সেই কথাগুলো ভারতবর্ষ শোনেনি বলেই আজকে ভারতবর্ষ ইজ সাফারিং অ্যাজ এ নেশন। তৃতীয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভারতবর্ষ যে মুহূর্তে আফ্রিকার সাথে উইলিংনেস ডিপ্লোমেসি বা ফ্রেন্ডশিপ ডিপ্লোমেসির দিকে এগোলো, সঙ্গে সঙ্গে আমেরিকার চক্ষু চরণ গাছ হলো। তার কারণটা হলো ভারতবর্ষ কোনোদিনই রিসোর্স ডিপ্লোমেসিতে রাশিয়া চায়নাকে সাথে নিয়ে আফ্রিকাকে এক্সপ্লোর করুক, এটা কোনো মতেই ট্রাম্প চায়নি। আমি কেন বারবার ইউএসের এই অ্যাঙ্গেলটা বোঝাবার চেষ্টা করছি
তার কারণটা হলো এই ঘটনা ঘটার পরেই ইউএসএ অ্যাগ্রেসিভলি বাংলাদেশ পেনিট্রেশন শুরু করলো এবং যার কিছুদিন বাদে আমরা দেখলাম জ্যাকসনের মৃত্যু এবং একটা অদ্ভুত ডায়ালেক্ট, যে ডায়ালেক্টটা প্রমাণ করে দিচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর অ্যাসাসিনেশন ড্রাফট হয়েছিল। মানে ভারতবর্ষকে ইকোনমিক্যালি যখন মারা গেল না, তখন ভারতবর্ষকে পলিটিক্যালি কর্নার বা ফিনিশ করে দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হলো, যেটাকে মার্শাল অ্যাগ্রেশন বলে। বড় দাদাদের এই মার্শাল অ্যাগ্রেশন, বড় দাদাদের এই সন্ত্রাসবাদকে প্রশ্রয়, তার জন্য আফ্রিকায় ঘাঁটি গাড়া, এটা তো গতকালই স্পেশাল 24-এ দেখিয়েছিলাম। আর গত শনিবার দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশ থেকে প্লাস্টিক পেনিট্রেশন হচ্ছে। মার্শাল অ্যাগ্রেশনের এটা সেকেন্ডারি, শনিবার শো করেছিলাম স্পেশাল 24-এ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, আর অনুপ্রবেশের পর চলছে মগজ ধোলাই। অন্যদিকে পাক জঙ্গিরা আবারও তেড়ে ফুরে। তাহলে প্রশ্ন উঠছেই, এবারে কি অপারেশন সিঁদুর 2.0? রাজধানীর কি হাওয়া, জানি আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তীর কাছ থেকে। দেশের রাজধানীর বুকে লালকেল্লার সামনে সোমবার সন্ধেবেলায় যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর উঠে আসছে নানা প্রশ্ন। সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। তদন্ত যখন চলছে তখন বারবার উঠে আসছে আরও কিছু প্রশ্ন, যার মধ্যে অন্যতম হলো আবার কি অপারেশন সিঁদুর 2 হতে চলেছে। সরকারের শীর্ষ কর্তারা তারা বলেছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, অর্থাৎ অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে মোটে। এবং পাকিস্তান যদি বাড়াবাড়ি করে, জঙ্গি হামলা আবার কোথাও চলে, তাহলে আবার অপারেশন সিঁদুর করা হবে। এই প্রশ্ন যখন চারিদিকে, তখন সরকারের উপরেও চাপ বাড়ছে। তার কারণ সরকার বারবার দাবি করে এসেছে জঙ্গি সমস্ত ঘাঁটি তারা ধ্বংস করে দিয়েছেন এবং জঙ্গি কার্যকলাপ রোধে তারা সব রকম ব্যবস্থা করেছেন। আর এত কিছুর পর দেশের রাজধানীর বুকে এত ভারী বিস্ফোরক নিয়ে এসে কীভাবে তারা হামলা চালালো এবং সেই হামলায় এতগুলো মানুষের প্রাণ গেল, আর সেই মানুষের প্রাণ যাওয়ার পর জঙ্গিদের পাল্টা মোকাবিলা কিভাবে করা হবে, এখানেই ঘুরে ফিরে আসছে অপারেশন সিঁদুর 2.0 কথা। অপারেশন সিঁদুরের পরে জানিয়ে দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে, আর একটাও যদি ওপার থেকে এপারে কোনো রকম ভারতের শরীর রক্তাক্ত করার চেষ্টা করা হয়, তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে এবং ভারত তার প্রত্যুত্তর দেবে। অ্যাক্ট অফ ওয়ার কেন, এটাকে ধরা উচিত, কারণ শাহিন যে ধরা পড়েছে চিকিৎসক, সেই চিকিৎসক জেইসের সদস্য, জেইসের মহিলা জঙ্গি সংগঠন জামাত উল মমিনাতের সদস্য। এই জামাত উল মমিনাত সাদিয়া আজহার, মাসুদ আজহারের যে বোন, তার সাদিয়া আজহারের বর, সে মারা গিয়েছিল অপারেশন সিঁদুরে। তার বদলা নিতে জেইস এই মহিলা শাখা সংগঠন গড়ে তোলার কথা ঘোষণা করে। তার মাথা হয় মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, আর সেই জামাতুল মমিনাতের সদস্য এই শাহিন, যে আবার চিকিৎসক। আরেক ধৃত জঙ্গি মুজাম্মিল, শাহিন একই সঙ্গে কাজ করত। मौजूद है और आप यहाँ पे देख पा रहे होंगे कि शाहीन के घर के बाहर जो है वो एटीएस पहुंच चुकी है। एटीएस की टीम जो है शाहीन के घर के बाहर पहुंच चुकी है और एटीएस के सामने आए शाहीन के पिता और उन्होंने बड़ा बयान दिया। उन्होंने कहा कि मेरी बेटी को फंसाया जा रहा है। क्या कहेंगे आप अपनी बेटी के बारे में, क्या कहेंगे? हमारी बेटी ये हरकत नहीं कर सकती है, ये गलत आरोप लगाए जा रहे हैं। अब हमें ये नहीं पता, हमें एक आशा है कि मेरी बेटी ऐसी नहीं है। ये डॉक्टर शाहीन जो है, उनका जो फरीदाबाद में जो डॉक्टर हैं जिनसे नाम जुड़ रहा है, वो डॉक्टर से उनका क्या संबंध है? ये मैंने अभी बता दी, मुझको इसके बारे में कोई नॉलेज नहीं है। डॉक्टर शाहीन की शादी हो गई है दादा? शाहीन की शादी हो गई है। हाँ, उनके पति जो हैं महाराष्ट्र के हैं, मेरे पास एड्रेस नहीं है। जम्मू कश्मीर एटीएस की जो टीम है वो भी यहाँ पर पहुँच चुकी है। यूपी एटीएस की टीम यहाँ पर पहुँच चुकी है और यहाँ पर अंदर उनके शाहीन के पिता को अंदर ले जाते हुए, लेकिन शाहीन के पिता का बड़ा बयान, उन्होंने कहा है कि मेरी बेटी जो है वो बेगुनाह है, मुझे उसके बारे में कुछ भी नहीं पता। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।